আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শহর রংপুরের বেশ কিছু দর্শনীয় স্থান, যার মধ্যে থাকছে রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা এবং তাজহাট জমিদার বাড়ি। তো আগে থেকেই আমরা একটি মাইক্রোবাস ঠিক করে রেখেছিলাম। সকাল সকাল আমরা সেই মাইক্রোবাসে উঠে রওনা দিই রংপুরের উদ্দেশ্যে। শিখগঞ্জ থেকে আমতলী হয়ে আমরা উঠে যাই মহাসড়কে। ঝলমলে রোদের সাথে তাপমাত্রাও অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই ছিল, তবে মহাসড়কের উন্নতির সুফল আমরা বেশ ভালোভাবেই উপভোগ করছিলাম। সিঙ্গেল লেনের স্থানে ডাবল লেন হওয়ায় মহাসড়ক ছিল প্রায় যানজট মুক্ত। প্রায় বলার কারণটা হলো রাস্তার কিছু কিছু জায়গায় এখনো কাজ চলমান। আমরা মোটামুটি যানজটবিহীন ভাবে পীরগঞ্জ পৌঁছে যাই। এরপরে আমরা পরিকল্পনার অংশ হিসেবে পীরগঞ্জ থেকে শহীদ আবু সাইদ ভাইয়ের এলাকা বাবুনপুরের উদ্দেশ্যে রওনা দিই। মহাসড়ক থেকে ভাইয়ের সমাধিস্থানের দূরত্ব 11 কিলোমিটার। বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা ভাইয়ের সমাধিস্থানে পৌঁছে যাই। সেখানে আমরা ভাইয়ের আত্মার মাগফিরাতের জন্য মোনাজাত করি। মোনাজাত শেষে বাইপাস রোডেই আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দিই। রাস্তার দুই পাশে সবুজ ধান ক্ষেত এবং সেই সাথে সারি সারি গাছ। দেশের বিভিন্ন অঞ্চলে এই গাছগুলো কেটে ফেলা হলেও এই অঞ্চলে গাছগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল। আর এই ছিল আমাদের দলবল, সবাই অনেক খুশি ছিল। যাত্রাপথে এই ভ্যানগুলো দেখে আমার প্রচন্ড লোভ হয়, কেননা সচরাচর এই ভ্যানগুলো আমাদের এলাকায় দেখতে পাওয়া যায় না। তো যেমন ভাবা তেমন কাজ। মাইক্রোবাস ছেড়ে উঠে বললাম মামার এই ভ্যানে। আমাদের আগ্রহের কথা জেনে মামাও বড্ড খুশি হয়েছিলেন। যাই হোক, এরপর আমরা দর্শনা হয়ে রংপুরে প্রবেশ করি। বাকিরা তো বটেই, আমি নিজেও অনেকদিন বাদে রংপুরে এসেছি, তাই কোনো কিছুই চেনা চেনা মনে হচ্ছিল না। গুগল ম্যাপ ধরে মেইন শহর এবং পুলিশ লাইনকে পাশ কাটিয়ে আমরা রংপুর বিনোদন উদ্যান এবং চিড়িয়াখানার দিকে এগিয়ে যেতে থাকি। যাওয়ার পথে এক পাশে চোখে পড়ে সারি সারি ফুলের দোকান এবং এরপরেই আমাদের সেই কাঙ্ক্ষিত স্পট রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা। এখানে প্রবেশ করতে হলে শুরুতেই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিজন টিকিটের মূল্য 25 টাকা এবং গেটম্যানকে সেই টিকিট জমা দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে, অর্থাৎ আপনার কাছে কোনো টিকিট থাকবে না। ভিতরে প্রবেশ করার পর বামে এগোলে আপনি দেখতে পাবেন ময়না, টিয়া সহ আরো বেশ কিছু পাখি। আর একটু এগোনোর পর আপনি দেখতে পাবেন বানরদের বিশাল বড় একটা খাঁচা, যেখানে ছোট বড় অনেকগুলো বানর রয়েছে। ছোট্ট এই বানরটার খাওয়া দেখে আমি তো পুরাই অবাক। আমরা আরো একটু সামনে এগিয়ে যাই। এরপর প্রথমে আমাদের চোখে পড়ে হরিণের পাল এবং তার পাশে রাখা ছিল একদল গাধা। আর সবচাইতে বড় চমক ছিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, যে মূলত স্থির ছিল না, বারবার এদিক থেকে সেদিক এবং সেদিক থেকে এদিক যাওয়া আসা করতেছিল। কিছুক্ষণ বাদেই সেখানে এসে যোগ দেয় আরো একটি রয়্যাল বেঙ্গল টাইগার। এরপর আমরা সিংহের খাঁচার দিকে এগিয়ে যাই, কিন্তু সিংহ মামা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল, তাই সেখান থেকে আমরা এগিয়ে যাই অজগরের খাঁচার দিকে। এখানে মোটামুটি সাইজের 2টি অজগর রাখা ছিল। এছাড়াও এখানে ঘোড়া, হনুমান এবং জলহস্তী সহ আরো বেশ কিছু প্রাণী দেখতে পাওয়া যায়। সেই সাথে একটি সতর্কীকরণ বার্তা হলো গাছ থেকে ফুল এবং ফল পাড়া নিষেধ। আমরা এখন আছি রংপুর চিড়িয়াখানাতে। মোটামুটি পুরো এলাকা ঘোরা শেষ। এখন আমরা নামাজে যাচ্ছি, কারণ আজকে হলো জুম্মার দিন। নামাজ আদায় শেষে আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়ি। এবার আমাদের গন্তব্য তাজহাট জমিদার বাড়ি। তার আগে রাস্তার পাশের একটি হোটেল থেকে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নেই। সেখানে ভাতের সাইজগুলো দেখার মতো ছিল। খাওয়া শেষে আমরা প্রবেশ করি তাজহাট জমিদার বাড়িতে। এখানে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য 30 টাকা, গাড়ি পার্কিং আলাদা, 15% ভ্যাট সহ। একটু এগোলেই আপনাকে ওয়েলকাম করা হবে, ওয়েলকাম টু তাজহাট। এরপর মূল গেট পেরোলেই আপনার চোখে পড়বে 210 ফুট প্রশস্ত বিশিষ্ট এই রাজপ্রাসাদটি, যা কিনা 4 তলা সমপরিমাণ উঁচু। উইকিপিডিয়া তথ্য মতে বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় এটি নির্মাণ করেন এবং এটি নির্মাণ করতে প্রায় 10 বছর সময় লেগেছিল। আমরা প্রথমেই নিচ তলায় প্রবেশ করি। 4 তলা সমপরিমাণ উঁচু হলেও এটি ছিল মূলত 2 তলা বিশিষ্ট একটি প্রাসাদ। বিশাল বড় বড় থাম এবং সেই সাথে বড় বড় কাঠের দরজা, যা আপনাকে প্রাচীন যুগে ফিরিয়ে নিয়ে যাবে। এটি ছিল প্রাসাদের পশ্চাৎ ভাগ। জনশ্রুতি রয়েছে রাজবাড়ির পশ্চাৎ ভাগ থেকে একটি সিঁড়ি সরাসরি সুড়ঙ্গের সাথে যুক্ত ছিল, তবে আমরা এমন কোনো সিঁড়ি দেখতে পাইনি। প্রাসাদটি মূলত 1984 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত রংপুর হাইকোর্ট তথা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে ব্যবহৃত হয়। 1991 সালের গণতান্ত্রিক সরকার এই নিয়ম তুলে নিলে 1995 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে এবং 2005 সালে রংপুর জাদুঘরকে স্থানান্তরিত করে এই প্রাসাদের 2য় তলায় নিয়ে আসা হয়। জাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই আমরা জাদুঘরের ভিতরের কোনো ফুটেজ নিতে পারিনি। 2য় তলার এই জাদুঘরে আপনি বিভিন্ন আমলের শিলালিপি, মূর্তি এবং ম্যাপ দেখতে পাবেন। প্রাসাদের এক পাশে বিশাল এরিয়া জুড়ে বাগান রয়েছে এবং প্রাসাদের 2 পাশে রয়েছে 2টি পুকুর। পুকুরে পানির পরিমাণ কম থাকলেও তাতে ভাসছে পদ্ম ফুল। বাগানের মাঝে দিয়ে এরকম ছোট ছোট ইটে বাঁধানো পথ রয়েছে, যা দেখতে খুবই সুন্দর। এছাড়াও বাগানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ, সেখানে অনেকেই ছবি তুলতে ব্যস্ত।
শুধুমাত্র বাগানেই নয়, রাজপ্রাসাদ সহ বাগানের যে কোনো এরিয়াতে অনেকেই আসে ছবি উঠাইতে, ওয়েডিং ফটোগ্রাফি করতে এবং শুটিং করতে। বিকেলে এই ভিড় আরো খুবই বেশি পরিমাণে বাড়তে থাকে, সুতরাং আমি সাজেস্ট করব বিকেলের আগেই পৌঁছে যাওয়ার জন্য। যাই হোক, এবার আমাদের তাজার জমিদার বাড়ি ছাড়তে হবে। বেলা প্রায় শেষের পথে, এখনো আমাদের আরেকটি স্পট দেখা বাকি, তাই আমরা তাজার জমিদার বাড়িকে বিদায় জানিয়ে পরবর্তী স্পট চিকলির উদ্দেশ্যে রওনা দিই। কেমন ছিল চিকলি জানতে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।